আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, নিট ইউজি পরীক্ষায় রাজ্যসেরা মুসা কলিমকে অভিনন্দন প্রাক্তনী আকসার। জিএসটি ফাঁকি, গ্রেফতার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক শিলচরে। সেপ্টেম্বরে কংগ্রেসে যোগ দিচ্ছেন গৌতম পুত্র রাহুল রায়। বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকুন, দলীয় নেতাদের কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কাছাড়ের সব কটিজীবীতে পঞ্চায়েত গঠনে তৎপর বিজেপি, নিয়োগ 15 পর্যবেক্ষক। দলীয় এপি জেডপি সদস্য সহ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু। গ্রাম পঞ্চায়েত গঠনের সময়সীমা 21 জুন থেকে 10 জুলাই। চোখের জলে পাইলট ছেলেকে বিদায়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের শেষ যাত্রা। সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমানের কলকাতায় জরুরি অবতরণ। অবিলম্বে তেহরান ছাড়ুন, লাগাতার ইসরায়েলি হামলার মধ্যেই ভারতীয়দের নির্দেশ দূতাবাসের। ইরানে হামলা চালানোর প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ খবরটি হলো, যুদ্ধ কি আসন্ন, তেহরান খালি করুন, চীন আমেরিকার সতর্কবার্তা। এবারে শুনুন বিস্তারিত খবর। নিট ইউজি 2025 সালের মেডিকেল পরীক্ষায় রাজ্য তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে সেরা স্থান দখল করেছেন শ্রীভূমি জেলার মোহাম্মদ মুসা কলিম। শ্রীভূমির উত্তর বান্দরকুনার ইরালিগুলের বাসিন্দা মুসা কলিমের এই পরীক্ষায় জাতীয় র্যাঙ্কিং 331। এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানালেন প্রাক্তনী আকসার সদস্যরা। এক প্রেস বার্তায় প্রাক্তনী আকসার মুখ্য আহ্বায়ক অধ্যাপক হিলাল উদ্দিন নস্কর বলেন, বরাক উপত্যকায় মেধার অভাব নেই। এর আগেও বরাক উপত্যকার মেধাবী ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উপত্যকার নাম উজ্জ্বল করেছেন। মুসা কলিম আবারও তা প্রমাণ করলেন। তিনি মুসা কলিমের এই অভাবনীয় সাফল্যের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। প্রাক্তনী আকসার পক্ষ থেকে মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক পার্থরঞ্জন চক্রবর্তী বলেন, এটা রীতিমতো দুর্ভাগ্য ও চিন্তার বিষয় যে বরাক উপত্যকায় অপর্যাপ্ত মেধাবী ছাত্রছাত্রীরা থাকা সত্ত্বেও এখানে দিনের পর দিন বেকারত্ব বেড়েই চলেছে। তিনি বলেন, এখানে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা প্রায় 5 লক্ষ। কর্মসংস্থানের অভাবে শিক্ষিত যুবকরা ই রিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করছেন। তিনি বলেন, উপত্যকার প্রত্যন্ত গ্রামীণ এলাকার পড়ুয়া এমন অভাবনীয় সাফল্য অর্জন করতে পারেন, সেই উপত্যকার অধিকাংশ চাকরি প্রার্থী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষায় বিফল হন, এ মোটেই বিশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, প্রাক্তনী আকসার এই নবগঠিত কমিটি এখানকার বেকারত্ব ও ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে কাজ করবে এবং আগামীতে এই ব্যাপারে বিভিন্ন কর্মসূচি নেবার তাদের পরিকল্পনা রয়েছে। তিনি আজ মুসা কলিমকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মুসা কলিম আসামের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেও সর্বভারতীয় স্তরে 509তম স্থান লাভ করেছেন। শ্রীভূমির এরালিগুলের পাহাড়গাঁওয়ের বাসিন্দা তথা এক সাধারণ পরিবার থেকে বড় হয়ে ওঠা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ও রেহানা বেগমের ছেলে মোহাম্মদ মুসা কলিম বর্তমানে গুয়াহাটি কাহিলিপাড়া এলাকায় সপরিবারে বসবাস করছেন। অপরদিকে 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালককে। শিলচর জিএসটি বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে ইশাক আহমেদ নামে ওই পরিচালককে গ্রেফতার করেন। জিএসটি ফাঁকির তথ্য পেয়ে সোমবার বিভাগের কর্মকর্তারা পয়লাপুরে আহমেদের খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে বহু নথিপত্র সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে ইশাক আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভুয়া বিলে 25 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। অপরদিকে সেপ্টেম্বরে কংগ্রেসে যোগ দিচ্ছেন রাহুল রায়। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দিতে চলেছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। সূত্রের খবর, ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ও আলোচনার পূর্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিলচরের বড়াইল ভিউ হোটেলে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা স্বরূপক্ষেত্রীর বিধায়ক জাকির হোসেন শিকদারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায়। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা করে 7 বছর আগে কংগ্রেস ছেড়েছিলেন রাহুল। এত বছর পর এই প্রথম প্রদেশ কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক বৈঠকে গতকাল উপস্থিত হলেন তিনি। বিশেষ সূত্রে জানা গেছে, ওই বৈঠকে কার্যকরী সভাপতি শিকদার রাহুলকে কংগ্রেসের যোগদানের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেন। পাশাপাশি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পরবর্তী সভাপতি পদে কার নাম আসতে পারে তা নিয়েও আলোচনা হয়।
এদিকে হোটেল বড়াইল ভিউতে অনুষ্ঠিত কংগ্রেসের এই হাই প্রোফাইল মিটিংয়ে হাইলাকান্দি কংগ্রেসের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর, জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিন লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সভাপতি এনাম উদ্দিন লস্কর, বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও প্রাক্তন বিধায়ক আমিনুল ইসলাম লস্করের সঙ্গেও আলোচনা করেন কার্যকরী সভাপতি তথা হাইলাকান্দির পর্যবেক্ষক জাকির হোসেন। সভায় হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির জন্য একটি সম্ভাব্য নামের প্যানেলও তৈরি করা হয়। বৈঠকে আলগাপুর ও কাটলিজোড়া বিধানসভা আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে হাইলাকান্দি সফরে আসতে পারেন বলেও সভায় জানানো হয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কংগ্রেস ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস এবার আগেভাগেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার কৌশল নিয়েছে। যেসব আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে খুব একটা বিতর্ক নেই, সেই আসনগুলোর প্রার্থী তালিকা চলতি বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষাপটে হাইলাকান্দি বিধানসভা আসনে রাহুল রায়ের নাম প্রায় চূড়ান্ত বলে মনে করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেই টিকিট পাওয়া তার জন্য নিশ্চিত হয়ে যাবে বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে রাহুল নির্দ্বিধায় কংগ্রেস প্রার্থীদের সমর্থন করেছিলেন। তখন থেকেই জল্পনা চলছিল তার ঘরে ফেরা নিয়ে। এবার বড়াইল ভিউ হোটেলে অনুষ্ঠিত কংগ্রেসের হাই প্রোফাইল মিটিংয়ে অংশ নিয়ে সেই জল্পনাই কার্যত সত্যি করলেন তিনি। হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি বিধানসভা আসন থেকে ফের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন রাহুল। তার প্রত্যাবর্তন 2026 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার রাজনৈতিক সমীকরণকে নিঃসন্দেহে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অপরদিকে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকুন, দলীয় নেতাদের কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকুন, বিজেপি নেতাদের এই পরামর্শই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একবার ভুল হলেও সেই ভুল যেন বারবার না হয় তা মনে করিয়ে দেন অমিত শাহ। মধ্যপ্রদেশের পাঁচমারিতে 3 দিন ধরে বিজেপি সাংসদ বিধায়কদের কর্মশালা চলছিল, সেখানেই বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি সাংসদ বিধায়কদের বার্তা দিয়ে বলেন, ভুল একবার হতেই পারে, তবে নিশ্চিত করুন যে সেই ভুল যেন আর না হয়। মুখে লাগাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ অপারেশন সিন্দুরের পর কর্নেল সুফিয়া কুরেশিকে নিজে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। গেরুয়া শিবিরকে তুপ দেখার সুযোগ পেয়েছে বিরোধীরা। এরই মধ্যে সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী এবং সমস্ত সেনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করছে বলে মন্তব্য করেন উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা। এর জেরে তাকেও সমালোচনা হজম করতে হয়েছিল। এদিকে জগদীশ দেওরার সেই মন্তব্যের একদিন পরই বিজেপি বিধায়ক নরেন্দ্র প্রজাপতি বলেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি রাষ্ট্রসংঘের নির্দেশের পর হচ্ছে। এই আবহে অমিত শাহ বলেন, ভুল একবার হতেই পারে, তবে নিশ্চিত করুন যে সেই ভুল যেন আর না হয়। মুখে লাগাম দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৃঙ্খলাহীনতা ও বেফাস মন্তব্য নেতার পাশাপাশি দলের ভাবমূর্তিও নষ্ট করে। এই ধরনের ভুল যেন না হয়। অমিত শাহের পরামর্শ, বিতর্কিত বা স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করা থেকে যেন সকলে বিরত থাকেন। অপরদিকে কাছাড়ের সবকটি জীবিতে পঞ্চায়েত গঠনের তৎপর বিজেপি, নিয়োগ 15 পর্যবেক্ষক। কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনে জয়ী গ্রুপ সদস্যরা নীরবে নিস্তব্ধে পঞ্চায়েত গঠনে দৌড়ঝাঁপ করলেও জিপিগুলোর রাশ নিজেদের হাতে রাখতে তৎপরতা শুরু করলো বিজেপি। নিখুঁত পরিকল্পনা করেই মাঠে নেমেছেন দলীয় কর্মীরা। প্রতিটি জিপিতে যাতে বিজেপির গ্রুপ সদস্য কর্মীরা পঞ্চায়েত গঠন করতে পারেন, তার জন্য ব্লক ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করে তাদের দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। 15টি ব্লকের অধীন প্রতিটি জিপিতে সভা করে বিজয়ী গ্রুপ সদস্য সহ স্থানীয় বুথ সভাপতি এবং বিজয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্যদের সঙ্গে মতামত গ্রহণ করবেন পর্যবেক্ষকরা। মতামতের ভিত্তিতে গ্রুপ সদস্যদের মধ্যে ঐক্যের বার্তা দিয়ে নিজেদের দলীয় অনুগত সদস্যকেই পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসানোর পরিকল্পনা থেকেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক জেলা নির্বাচনে লড়েছেন গ্রুপ সদস্য প্রার্থীরা। কাছাড় জেলায় বিজেপি অনুগত সহস্রাধিক প্রার্থী গ্রুপ সদস্য পদে জয়ী হয়েছেন। কোন জিপিতে 10 জনই বিজেপি ঘেঁষা প্রার্থী, আবার কোন জিপিতে 2 জন, 3 জন, 4 জন রয়েছেন। এমন অবস্থায় সবকটি জিপিতে নিজেদের পছন্দের লোককে পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসানো বিজেপির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি জিপিতে বিজেপির ছত্রছায়ায় থাকা কোনো প্রার্থী জয়ী হননি, তারপরও হাল ছাড়তে নারাজ দলীয় নেতৃত্ব। বিজয়ী প্রার্থীদের বুঝিয়ে সুঝিয়ে এবং উন্নয়নের বার্তা দিয়ে দলীয় আদর্শের ভিত্তিতে পঞ্চায়েত গঠনের তোড়জোড় শুরু করেছে গেরুয়া দল।
এর জন্যই মূলত 15 জন পর্যবেক্ষক 15টি ব্লকে নিয়োগ করে তাদের দায়িত্ব সমঝে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2রা মে। গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে ভোট গণনা হয়েছে 11 মে। কাছাড়ে গণনা পর্ব সম্পন্ন হয়েছে 2 দিনে। গণনা পর্বের পর থেকেই পঞ্চায়েত প্রধানের চেয়ারে নজর রেখে অনেকেই এগোনোর রূপরেখা চূড়ান্ত করেন। বিভিন্ন অঞ্চলে গুড়া কেনাবেচার অভিযোগ উঠে। পঞ্চায়েত প্রধানের চেয়ার লক্ষ্যমাত্রায় রেখে নীরবে ইঁদুর দৌড়ও কম হচ্ছে না। এমত অবস্থায় পর্যবেক্ষক নিয়োগ করে পঞ্চায়েত গঠনে বিজেপির পরিকল্পনা অনেকেরই বাড়াবাতে ছাই ফেলে দিতে পারে। কারণ বিজেপির পর্যবেক্ষকরা ইতিমধ্যেই নেমে পড়েছেন মতামত গ্রহণে। কাছাড়ের 15টি ব্লকে সবকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে মতামত সংগ্রহ করবেন পর্যবেক্ষকরা। এর জন্য উদারবন ব্লকে রাজেশ কুমার দাস, কালাইনে অমরজিৎ চক্রবর্তী, নরসিংপুরে কঙ্কন নারায়ণ শিকদার, বড়খলায় সৌমিত্র দেব, শিলচরে প্রসেনজিৎ ভট্টাচার্য, তাপাং ব্লকে গোপালকান্তি রায়, রংপুরে অমিয়কান্তি দাস, কাটিগুড়ায় অমলেন্দু দাস, পালংঘাটে হেমাঙ্গ শেখর দাস, সোনাই ব্লকে আশিস হালদার, বিন্নাকান্দিতে অবিরাম শর্মা, রাজাবাজারে মৃণাল দাস, লক্ষ্মীপুরে সঞ্জয় ঠাকুর এবং বড়জেলেঙ্গা ব্লকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেন্দ্র প্রসাদ সিংকে। প্রতিটি জিপিতে গিয়ে মন্ডল সভাপতি, বুথ সভাপতি, দলীয় প্রতীকে জয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্যদের নিয়ে বিজয়ী গ্রুপ সদস্যদের সঙ্গে বৈঠক করছেন তারা। পঞ্চায়েত নির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত, আঞ্চলিক পঞ্চায়েত এবং জেলা পরিষদ ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী 21 জুন থেকে 10 জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত গঠনের সময়সীমা 11 জুলাই থেকে 20 জুলাই। 21 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে গঠন করতে হবে জেলা পরিষদ বোর্ড। ফলে 21 জুলাইয়ের মধ্যেই বিজেপির ব্লক ভিত্তিক পর্যবেক্ষকরা সভা সমিতির মাধ্যমে মতামত সংগ্রহ করে জেলা কমিটির কাছে রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই জিপিগুলোতে পঞ্চায়েত গঠনের রূপরেখা চূড়ান্ত করবে দল। শুধু তাই নয়, যে সমস্ত জিপিতে বিজেপির সিংহভাগ গ্রুপ সদস্য রয়েছেন সেখানে পঞ্চায়েত প্রধানের জন্য যোগ্য ব্যক্তি প্রেরণ করা হবে সেই রিপোর্টকে গুরুত্ব দিয়েই। দলের একটি সূত্রে এমনটাই জানা গেছে। অপরদিকে চোখের জলে পাইলট ছেলেকে বিদায়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের শেষ যাত্রা। আকাশে ডানা মেলে যার জীবনের গল্প শুরু হয়েছিল, সেই পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়ালের শেষ যাত্রা সম্পন্ন হলো। মাটিতে অশ্রুজল ভেজা বিদায়ে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এই অভিজ্ঞ এয়ার ইন্ডিয়া পাইলট। আজ তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন 82 বছর বয়সী বৃদ্ধ বাবা, মা এবং শোকস্তব্ধ পরিবার। ক্যাপ্টেন সুমিত ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন লাইন ট্রেনিং ক্যাপ্টেন। ড্রিম লাইনার বিমান চালানোর ক্ষেত্রে তার দক্ষতা ছিল অনস্বীকার্য। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডারের সঙ্গে উড়ানে থাকা সুমিতের মোট ফ্লাইং আওয়ার ছিল প্রায় 9300 ঘন্টা, যার মধ্যে সুমিতের একারই 8200 ঘন্টার অভিজ্ঞতা ছিল। ঘনিষ্ঠ সহকর্মীদের কথায় সুমিত ছিলেন নিয়ম কানুনের কড়া অনুগামী। ট্রেনিং বা ফ্লাইটে কোনো ফাঁক থাকতো না, সর্বদা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন। শুধু এই অভিজ্ঞ পাইলটের হাতেই থাকা বিমানটি কেন ভেঙে পড়লো সেই প্রশ্ন আজও ঘুরছে মাথায়। আরও হৃদয় বিদারক তথ্য, সুমিত সম্প্রতি জানিয়েছিলেন তিনি শীঘ্রই চাকরি ছেড়ে দেবেন, কারণ তার বাবা প্রবীণ এবং অসুস্থ। তাদের দেখভালের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাবার পাশে দাঁড়ানোর আগেই চিরবিদায় জানালেন এই প্রতিশ্রুতিশীল পাইলট। অপরদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার চরমে। ইসরায়েল ইরান সংঘাত এবার সরাসরি যুদ্ধের দোরগোড়ায়, আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দু এখন ইরানের রাজধানী তেহরান। পরিস্থিতির অবনতি হওয়ায় তেহরান থেকে দ্রুত নাগরিকদের সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। এক বিস্ফোরক ঘোষণা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আবিচাই আদেরেই জানান, তেহরানের কিছু অঞ্চলে সামরিক স্থাপনায় আঘাত হানতে চলেছে ইসরায়েল, তাই সেই সব এলাকা দ্রুত খালি করার নির্দেশ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তাটি গাজার যুদ্ধের সময় ব্যবহৃত সতর্কবার্তার সঙ্গেও মিল রয়েছে। অপরদিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকলেন ডোনাল্ড ট্রাম্প। ইরাকের মতোই কি ইরানকে ধ্বংসের খেলায় নামছে আমেরিকা? সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় আচরণে। প্রথমে শহর ছাড়ার জন্য তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছেন, পরে তড়িঘড়ি G7 সম্মেলনের মাঝপথে দেশে ফিরেছেন, আর শেষে দেশে ফিরেই জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। ট্রাম্পের নির্দেশ G7 সম্মেলন ছেড়ে দেশে ফিরেছেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। সূত্রের খবর, ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাতে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প।
যদিও একাধিক মার্কিন সাংসদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান ইসরায়েলের সংঘাতে ট্রাম্পের নাক গলানোর বিরুদ্ধে অবস্থান নেবেন তারা। অন্যদিকে কানাডায় চলা G7 সম্মেলনে তেহরান তেল আবিবের সংঘাতে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পাশে থাকার ঘোষণা করা হয়েছে। যদিও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাফ জানিয়ে দিয়েছেন ইরানে আয়াতুল্লাহ আলী খোমেনির সরকারকে উৎখাত করার প্রক্রিয়া কৌশলগত ভুল, ওই প্রক্রিয়া কোনোভাবেই জড়াবে না ফ্রান্স। আজ সকালেই ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছিলেন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির উদ্যোগ নিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরেছেন। ম্যাক্রোর ওই মন্তব্যে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগ বাড়িয়ে ওই মন্তব্যের জন্য ফরাসি প্রেসিডেন্টকে এক হাত নিয়ে তিনি লিখেছেন, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলন ছেড়ে ওয়াশিংটনে ফিরে যাচ্ছি না। তিনি জানেনই না আমি এখন কেন ওয়াশিংটনের পথে, তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়। অপরদিকে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়া বিমানের কলকাতায় জরুরি অবতরণ। এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমানের সমস্যা দেখা দিয়েছে, তাই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানটি সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই আসছিল। এমন সময় হঠাৎ বিমানের ইঞ্জিনে কারিগরি সমস্যা দেখা দেয় রাত প্রায় 12:45 মিনিটে। বিমানের বাম ইঞ্জিনের সমস্যা দেখা দিলে বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়, কিন্তু সমস্যাটি সমাধান করা যায়নি। বিমানটি মুম্বাই পর্যন্ত আর উঠতে পারেনি। তাই আজ ভোর 5:20 মিনিটে বিমানের ভেতরে ঘোষণার মাধ্যমে যাত্রীদের নামতে নির্দেশ দেওয়া হয়েছিল। বিমানের ক্যাপ্টেন যাত্রীদের জানান যে তাদের নিরাপত্তার জন্য কলকাতায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান সংস্থা তাদের মুম্বাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।